সবাইকে স্বাগতম। আমরা জেনেছি যে কারেন্ট বা তড়িৎ অথবা গতিশীল চার্জের প্রবাহ চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হতে পারে। আমরা আরও জেনেছি যে এটা একটা চৌম্বক ক্ষেত্র তৈরিও করে। তাই এখান থেকেই প্রশ্ন ওঠে, একটা তড়িৎবাহী তারের উপর আরেকটা তড়িৎবাহী তারের প্রভাব কি? আসুন এটা বের করা যাক। আমি প্রথম তড়িৎবাহী তারটা সবুজ রং দিয়ে আঁকছি। এটা হলো একটা তড়িৎবাহী তার, এর মধ্য দিয়ে পরিবাহিত কারেন্টের দিক আমি ম্যাজেন্টা রং দিয়ে আঁকছি। এই কারেন্টকে বলছি কারেন্ট 1 বা I1। তারপর এর কাছাকাছি কোথাও আরেকটা তড়িৎবাহী তার আছে, এটা বেশি দূরে নয়, এখানে আরেকটা তড়িৎবাহী তার আছে, আর আমি এই কারেন্টকে বলছি কারেন্ট 2 বা I2। তাহলে আমাদের কি বের করতে হবে? আরেকটা জিনিস বলে নেই, আমরা ধরে নিচ্ছি এদের মধ্যে দূরত্ব হলো আর ব্যাসার্ধ পরিমাণ। আমি ব্যাসার্ধের কথা বলছি কারণ আমরা জেনেছি যে তড়িৎবাহী তার যে চৌম্বক ক্ষেত্র তৈরি করে সেটা তারের চারপাশে অনেকটা বৃত্তাকারে সিলিন্ডারের মতো থাকে। সেজন্যই আমরা ধরে নিচ্ছি এই দুটা তারের মধ্যেকার দূরত্ব হলো আর। তাহলে এই দূরত্বটা হলো আর। এখন আমার প্রশ্ন হলো, আচ্ছা আমরা ম্যাথের দিকে যাওয়ার আগে দেখে নেই এখানে কি ঘটবে। আমরা এখনও কারেন্টের মান বা অন্য কিছু জানি না, কিন্তু এখানে কি ঘটবে, এদের নেট প্রভাবটা আসলে কি হবে। আমরা ডানের তারটা নিয়ে চিন্তা করি। ধরে নিচ্ছি যে কোনো কারণেই হোক এই তারটা ফিক্সড অবস্থায় আছে, অথবা ধরতে পারি এটা শূন্যে ভাসছে। আমরা এবার ডানের তারটার দিকে নজর দেই। এটা হলো 2 নম্বর তার আর এটা হলো 1 নম্বর। 2 নম্বর তারে কি ঘটবে একটু চিন্তা করুন। 1 নম্বর তারের কারেন্ট এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, আর সেই চৌম্বক ক্ষেত্রের আকৃতি দেখতে কী রকম হবে? আমরা তারটা ডান হাতে জড়িয়ে ধরে ডানহাতি সূত্র প্রয়োগ করতে পারি। এটা ক্রস গুণের সূত্র থেকে কিছুটা আলাদা, যদিও কিছুটা মিল আছে। তাহলে এটা হলো আমার ডান হাত, আর আমি তারটা মুঠোয় জড়িয়ে ধরছি। ঠিক আছে, আমার বুড়ো আঙুল আমি কারেন্ট প্রবাহের দিকে রাখি। কারেন্ট প্রবাহের দিক যদি এটা হয়, তবে চৌম্বক ক্ষেত্র আমার অন্য আঙুলগুলো যেদিকে নির্দেশ করছে সেদিকে যাবে, তাই না? তাহলে চৌম্বক ক্ষেত্রটা এই তারের চারপাশ দিয়ে এভাবে যাবে। আমি যদি চৌম্বক ক্ষেত্রটা আঁকি তবে সেটা এই মনিটরের তলকে ছেদ করবে। তারের ডান দিকে এটা মনিটরের ভেতরের দিকে যাবে। তাহলে এখানে আমরা চৌম্বক বলরেখার পেছনের অংশটা দেখতে পাবো। আমি এই কারেন্টের দিক যেই রং দিয়ে এঁকেছি সেই রং দিয়ে এটা আঁকি, কারণ এটা I1 কারেন্টের কারণে তৈরি হচ্ছে। এর প্রভাব কিন্তু অনেক দূর পর্যন্ত থাকবে, যদিও দূরত্বের সাথে সাথে এর শক্তি কমতে থাকবে, কারণ আমরা জেনেছি যে চৌম্বক ক্ষেত্রের মান দূরত্বের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এগুলো হলো I1 কারেন্ট দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্র। আরও আঁকা যেত, কিন্তু আমি এগুলো একে পাতা ভরতে চাই না। আর এই তারের বাম পাশে কি ঘটবে? এই পাশে আপনার আঙুলগুলো তারের পেছন দিয়ে ঘুরে আসছে, তাহলে চৌম্বক বলরেখাগুলো আপনার কম্পিউটার মনিটরের তল থেকে বের হয়ে আসছে। এই পাশে বলরেখাগুলো দেখতে তীরের সামনের প্রান্তের মতো মনে হবে, যেগুলো মনিটর থেকে বের হয়ে আসছে। ঠিক আছে, তাহলে কারেন্ট I1 উপরের দিকে যাওয়ার ফলে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হচ্ছে সেটা যে অংশে I2 এর চৌম্বক ক্ষেত্রের ব্যাপার জড়িত সে অংশে মনিটরের তলের ভেতরের দিকে যাচ্ছে, তাই না? আমরা আগে গতিশীল চার্জের উপর চৌম্বক ক্ষেত্রের যে প্রভাব দেখেছিলাম, এখন ব্যাপারটাকে সেভাবে চিন্তা করতে পারি। সেখানে একটা তড়িৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্রের বলের সূত্রটা কী ছিল? আমি সূত্রটা নীল রং দিয়ে লিখি। চৌম্বক ক্ষেত্রের বল একটা ভেক্টর, এর মান এবং দিক দুটোই আছে। চৌম্বক ক্ষেত্রের বল সমান হলো কারেন্ট। এক্ষেত্রে আমরা এই 2 নম্বর অর্থাৎ I2 তড়িৎবাহী তারের উপর বল বের করতে চাই, যে বলটা প্রযুক্ত হচ্ছে প্রথম তারের উৎপন্ন চৌম্বক ক্ষেত্র দ্বারা। তাহলে এই বল সমান হবে I2 অর্থাৎ এই কারেন্টের মান গুণ তারের দৈর্ঘ্য। এই তারের উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাব বের করার জন্য আপনাকে জানতে হবে তারের কতটুকু অংশের কথা চিন্তা করা হচ্ছে। তাহলে আমরা তারের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য ধরে নিচ্ছি। তারের দৈর্ঘ্য জানতে আমরা এর ভরও জানতে পারি, আর এর উপর বলের মান জানলে আমরা কোনো দিকে এর ত্বরণও বের করতে পারবো। আমরা এই দূরত্বটা ধরে নিচ্ছি L, এটা হচ্ছে ভেক্টর। কারেন্ট যেদিকে যাচ্ছে এলও সেদিকে যাচ্ছে। বিষয়টাকে সহজ রাখার জন্য আমরা এই কনভেনশনটাই ব্যবহার করছি। তাহলে এটা হলো L। তাহলে এই I2 তড়িৎবাহী তারের এই L দৈর্ঘ্যের উপর চৌম্বক ক্ষেত্রের প্রযুক্ত বল সমান হবে I2 গুণ তারের দৈর্ঘ্য L, এটাকে L2 লিখি,
যেহেতু আমরা দ্বিতীয় তার নিয়ে চিন্তা করছি। এটা একটা ভেক্টর রাশি, আমি তীরচিহ্নটা পুরো করতে পারি, এটা একটা নোটেশন। আমি প্রফেসরদের দেখেছি তারা ভেক্টর লিখতে দুটো নোটেশনই ব্যবহার করেন। ক্রস তারটা যেই চৌম্বক ক্ষেত্রে আছে সেই চৌম্বক ক্ষেত্র। এটা কোন চৌম্বক ক্ষেত্রে আছে? এই চৌম্বক ক্ষেত্র হলো I1 কারেন্ট দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, যেটা আমি ম্যাজেন্টা রঙে করেছি। তাহলে এটা হলো চৌম্বক ক্ষেত্র 1, এটা হলো I1 কারেন্টের চৌম্বক ক্ষেত্র, এই চৌম্বক ক্ষেত্র। ম্যাথে যাওয়ার আগে আমি বের করে নেই যে নেট বলটা কোন দিকে কাজ করবে। এই সূত্রে কারেন্ট হলো স্কেলার, তাই এটা দিককে প্রভাবিত করবে না। L2 এর দিক কি হবে? এটা হলো L2, আমি ছবিটাতে L2 লেবেল করে নেই। L2 এর দিক হলো উপরের দিকে, আর তারপর B1 বা I1 কারেন্ট দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্র মনিটরের তলের ভেতরের দিকে যাচ্ছে। তাহলে আমরা এই দুটোর ক্রস গুণ করব। আচ্ছা, দেখা যাক আমি এটা বের করতে পারি কিনা। আসলে এটা আঁকা সহজ। আমি আমার তর্জনী L2 এর দিকে রাখলাম, L2 এর দিকে রাখলাম। আমার মধ্যমা রাখছি চৌম্বক ক্ষেত্রের দিকে। তাহলে আমার মধ্যমা এই মনিটরের তলের খাড়া ভেতরের দিকে নির্দেশ করবে, আর অন্য আঙুলগুলো সাধারণত যেভাবে থাকে সেভাবেই থাকবে। তাহলে আমার বুড়ো আঙুল নেট বলের দিক নির্দেশ করবে, যেহেতু এটা হলো ক্রস গুণ। আপনি দেখতে পারেন যে টিচাররা অন্যভাবে ক্রস গুণ শেখাচ্ছেন। তারা হয়তো আপনাকে চৌম্বক ক্ষেত্রের দিকে বুড়ো আঙুল, কোনো দিকে হাতের তালু রাখতে বলবেন। সবই আসলে সঠিক, একই জিনিস ভিন্নভাবে করা হয়, কিন্তু এটাই আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়। ক্রস গুণের ক্ষেত্রে তর্জনী হলো প্রথম টার্মটা, মধ্যমা হলো দ্বিতীয় টার্মটা, আর বুড়ো আঙুলটা হলো ক্রস গুণের দিক। ঠিক আছে, যাই হোক, এটা হলো L2 এর দিক। আমরা জানি যে চৌম্বক ক্ষেত্র মনিটরের তলের ভেতরে যাচ্ছে, তাহলে আমার মধ্যমা মনিটরের ভেতরের দিকে নির্দেশ করছে, আর আমার বুড়ো আঙুল চৌম্বক ক্ষেত্রের বলের দিক নির্দেশ করছে। তাহলে এটা হলো বলের দিক। তাহলে আমরা বের করে ফেললাম, যদি I1 কারেন্ট উপরের দিকে যায় এবং এর চৌম্বক ক্ষেত্র এখান থেকে বের হয় আর এখানে ভেতরের দিকে যায়, এবং পাশের তারটায় কারেন্ট যদি একই দিকে যায়, তবে দ্বিতীয় তারটা প্রথম তারটার দিকে আকর্ষিত হবে। তাহলে নেট বল এদিকে কাজ করবে। এটাকে বলতে পারি প্রথম তার দ্বারা দ্বিতীয় তারের উপর প্রযুক্ত বল। আমরা এই কনভেনশনটাই ব্যবহার করব। অনেকে এভাবেও বলতে পারে যে দ্বিতীয় তারের উপর প্রথম তারের প্রযুক্ত বল, আর আমি লিখছি প্রথম তার দ্বারা দ্বিতীয় তারের উপর প্রযুক্ত বল। এখন I1 কারেন্টের উপর I2 কারেন্ট কত বল প্রয়োগ করবে, অর্থাৎ প্রথম তারের উপর কত বল প্রযুক্ত হবে, এটাও একই রকম হবে। I2 কারেন্ট দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্র আঁকা যাক। আমরা আগের মতোই যদি মুঠো পাকিয়ে দেখি, তবে এই তারের ডান পাশে চৌম্বক ক্ষেত্র মনিটরের তলের ভেতরের দিকে যাবে, আর I2 এর সৃষ্ট চৌম্বক ক্ষেত্র এই পাশে মনিটরের তল থেকে বের হয়ে আসবে, তাই না? এই তারটা হাতের মুঠোর মধ্যে নিয়ে আগের মতোই চিন্তা করুন। এগুলো I2 এর সৃষ্ট চৌম্বক ক্ষেত্র। তাহলে আমরা এখন প্রথম তারের উপর এই চৌম্বক ক্ষেত্রের প্রযুক্ত বল বের করতে পারবো। আমরা এই তারের উপর একটা দৈর্ঘ্যের কথা চিন্তা করি, এই দৈর্ঘ্যটা হচ্ছে L1। তাহলে দ্বিতীয় তারের কারেন্ট দ্বারা প্রথম তারের L1 দৈর্ঘ্যের, অর্থাৎ এতটুকু দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল সমান কারেন্ট I1 গুণ L1, যেটা একটা ভেক্টর ক্রস কারেন্ট I2 দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, I2 কারেন্ট দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্র। আমরা এখানেও একইভাবে ক্রস গুণ করতে পারবো। আপনার তর্জনী এই L1 এর দিকে নির্দেশ করে এভাবে রাখুন, এটা হলো ক্রস গুণের প্রথম উপাদান। এরপর আপনার মধ্যমা B2 এর দিকে রাখুন, তাহলে আপনি পেয়ে যাবেন বল কোন দিকে কাজ করছে। আমি বরং এটা এঁকে ফেলি। প্রথমে আমার হাত আঁকছি। আপনি বুঝতেই পারছেন এটা আঁকার আগে আমাকে আমার হাতের দিকে তাকিয়ে নিশ্চিত হতে হয় যে আমি ঠিক জিনিসটাই আঁকছি। তাহলে আমার মধ্যমা কারেন্টের দিক বরাবর রাখলাম না, তর্জনী আসলে L1 এর দিকে নির্দেশ করছে, I1 এর দিক অবশ্য একই। আমার মধ্যমা চৌম্বক ক্ষেত্রের দিক বরাবর থাকবে, আমার মধ্যমা তাহলে সোজা উপরের দিক নির্দেশ করবে, আর আমার অন্য আঙুলগুলো যেভাবে আছে সেভাবেই থাক। তাহলে এবার আপনারা আমার হাতের তালু দেখতে পাচ্ছেন। তাহলে আমার বুড়ো আঙুল কি নির্দেশ করবে? আচ্ছা, আগে নিশ্চিত হয়ে নেই যে আমি কি ঠিকভাবে আঁকছি নাকি। না না না, আমার ভুল হয়ে গেছে। আমি আমার বাম হাতে এঁকে ফেলেছি, বিশাল ভুল হয়ে গেছে। ক্রস গুণের ক্ষেত্রে ডানহাতি সূত্র প্রয়োগ করতে গিয়ে আপনি
বাম হাত আঁকতে পারবেন না। আমি নিচে এটা ঠিকভাবে আঁকছি। আমার তর্জনী L1-এর দিক নির্দেশ করছে, তাই না? আর আমার মধ্যমা মনিটরের তল থেকে বাইরে আমার দিকে নির্দেশ করছে, কারণ I2 কারেন্টের সৃষ্ট চৌম্বক ক্ষেত্র মনিটর থেকে বাইরে বেরিয়ে আসছে, তাহলে আমার মধ্যমা বাইরের দিক নির্দেশ করছে। আর আমার অন্য আঙুলগুলো যেভাবে থাকে সেভাবেই আছে, যেগুলো আমার হাতের তালুর ভেতরে আছে। তাহলে আমার বুড়ো আঙুল এরকম দিক নির্দেশ করবে। তাহলে L1 আর B2 এর ক্রস গুণ করে যে বল পাবো তার দিক হবে এরকম। তাহলে কিছুটা মিল পাওয়া যাচ্ছে। 2 নম্বর তারটা 1 নম্বর তারের দিকে আকর্ষিত হচ্ছে, আবার 1 নম্বর তারটা দ্বিতীয় তারের দিকে আকর্ষিত হচ্ছে। তার দুটি যদি শূন্যে ভাসমান অবস্থায় থাকে তবে তারা ধীরে ধীরে একে অন্যের কাছাকাছি আসতে থাকবে, তাদের মধ্যকার দূরত্ব ধীরে ধীরে কমতে থাকবে এবং তারা পরস্পরের দিকে ত্বরণ লাভ করবে, তাদের গতি দ্রুত হারে বাড়বে। যাই হোক, আমার সময় প্রায় শেষ। পরের ভিডিওতে আমরা সংখ্যা ব্যবহার করে এই নীতিটার প্রয়োগ দেখব। শীঘ্রই দেখা হবে।